প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা ইতোপূর্বে কবিতার সামগ্রিক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এবং কবিতার সামগ্রিক আলোচনায় প্রথম কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, সেই কবিতা সম্পর্কে আমরা চেষ্টা করেছি কবিতার অন্তর্নিহিত তাৎপর্য বোঝার। আমরা আজকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা সহ পাঠ্যপুস্তকে যে মোট 12টি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই 12টি কবিতার মোটামুটি আমরা 12টা কবিতায় আমরা আমাদের আজকের আলোচনায় সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে একাদশ শ্রেণীর বাংলা কবিতা পাঠ্যপুস্তকে রয়েছে। আমি আরেকটু বলার চেষ্টা করি, সেটি হচ্ছে 1 নাম্বার হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, 2 নম্বর রয়েছে সোনার তরী, 3 নম্বর রয়েছে বিদ্রোহী, 4 নম্বর রয়েছে প্রতিদান। তারপরে 4 নম্বর গেল, 5 নম্বরে রয়েছে সুচেতনা, 6 নম্বরে রয়েছে তাহারই পরে মনে, 7 নম্বরে রয়েছে পদ্মা, 8 নম্বরে রয়েছে আঠারো বছর বয়স। আচ্ছা, আমরা বোর্ডে দেখা যাচ্ছে যে মোট 8টি কবিতা আমরা এখানে লিখতে পারলাম। এই 8টি কবিতা সম্পর্কে বলার চেষ্টা করি, পরবর্তীতে আমরা বাকি 4টি কবিতা আরো আলোকপাত করার চেষ্টা করব। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত, এবং আমি একটু সংক্ষেপে বলি যে সেদিনও আমি এটা আলোচনা করছিলাম। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বিষয়বস্তু কবি মাইকেল মধুসূদন দত্ত নিয়ে এসেছেন বাল্মীকি রচিত সংস্কৃত ভাষার কবি বাল্মীকি, তিনি রচনা করেছেন রামায়ণ। আমরা জানি যে পৃথিবীতে 4টা জাত মহাকাব্য রয়েছে, তার মধ্যে রামায়ণটা উল্লেখযোগ্য, এবং রামায়ণের চরিত্র এবং রামায়ণের ঘটনাকে অবলম্বন করে কবি মাইকেল মধুসূদন দত্ত তার একটা বিখ্যাত মহাকাব্য আমরা দেখতে পাই। সেই মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য, এবং এই মেঘনাদ বধ কাব্যটি 1861 সালে প্রকাশিত হয়েছিল, এবং এই মেঘনাদ বধ কাব্যের টোটাল 9টি অধ্যায়ের মধ্যে 6 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বধ পর্ব, এবং এই বধ পর্বের অংশ বিশেষ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। এবং এই কবিতাটি অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করা হয়েছে, এবং এই কবিতায় আমরা দেখেছি যে কবি মধুসূদন জ্যোতি স্বাধীন চিহ্ন ব্যবহার করেছেন, এবং এর মাত্রা বিন্যাস লক্ষ্য করা যায়। মাত্রা বিন্যাসটা হচ্ছে 8 + 6,
অর্থাৎ পূর্ণ পর্ব হচ্ছে 8 মাত্রার এবং পরবর্তী যে পর্ব রয়েছে আমরা ধরে নিই সেটাও পূর্ণ পর্ব, সেটা হচ্ছে 6 মাত্রার, যদিও একটু ছন্দের ক্ষেত্রে এখানে হেরফের রয়েছে। আচ্ছা, এর পরবর্তী আমরা জানি যে সোনার তরী কবিতাটি রয়েছে। আমরা জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার নাম হচ্ছে সোনার তরী। আমি এখানে মোট 8টি কবিতার আমরা নাম দেখতে পাচ্ছি। এই 8টি কবিতার মধ্যে এই সোনার তরী কবিতাটির নামকরণের দিক থেকে একটু ভিন্ন। কেন ভিন্ন আমি বলি যে এই 8টি কবিতাই কবিতা, কিন্তু এই 8টি কবিতার মধ্যে সোনার তরী কবিতা এটাও আমরা জানি, কিন্তু একটু এখানে মনে রাখতে হবে যে সোনার তরী তার কাব্যগ্রন্থও ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম সোনার তরী, এবং সোনার তরী কাব্যগ্রন্থের একটা কবিতার নাম হচ্ছে সোনার তরী। যেহেতু কাব্যগ্রন্থের নাম এবং কবিতার নাম একই, তখন সেই কবিতাকে বলা হয় একই কাব্যগ্রন্থের নাম কবিতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি যে তোমাদের পাঠ্যপুস্তকে মোট 12টি কবিতার মধ্যে দুটি কবিতা রয়েছে যেই দুটো কবিতাকে নাম কবিতা বলা হয়। সেটা হচ্ছে একটি সোনার তরী, আর একটি কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। একটি কাব্যগ্রন্থ, এবং সেই কাব্যগ্রন্থের একটি কবিতার নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে আমরা জানলাম যে কাব্যগ্রন্থের নাম এবং কবিতার নাম যদি একই হয় তাহলে সেই কবিতাটিকে বলা হয় নাম কবিতা। যাই হোক, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এবং এখানে পূর্ণ পর্ব রয়েছে, অপূর্ণ পর্ব রয়েছে। তো আমরা জানি যে পূর্ণ পর্ব হচ্ছে গগনে গরজে মেঘ, অর্থাৎ 8 মাত্রার, আর অপূর্ণ পর্ব হচ্ছে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তো এখানে একটু আমি বলি যে তাহলে সহজ হবে ছন্দটা নির্ণয় করতে গেলে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তো এখানে গগনে গরজে 1 মাত্রা 2 3 4 5 6 7 8। তারপরে 1 2 3 4 5, তাহলে আমরা 3 3 6 2 8, 8 মাত্রা হচ্ছে তার পূর্ণ পর্ব, আর 5 মাত্রা হচ্ছে অপূর্ণ পর্ব। ঠিক এইভাবে চলে গেছে। এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 মাত্রা হচ্ছে পূর্ণ পর্ব, আর 1 2 3 4 5, 5 হচ্ছে তার অপূর্ণ পর্ব। অর্থাৎ আমরা যেটা জানলাম যে সোনার তরী কবিতার প্রতিটি চরণ মনে রাখতে হবে যে পূর্ণ পর্ব হচ্ছে 8 মাত্রার, আর অপূর্ণ পর্ব হচ্ছে 5 মাত্রার। আচ্ছা, যা আমি যে ছন্দটা নির্ণয় করলাম, এই ছন্দটা নির্ণয় করাটা আমি প্রথম দিকের যে ক্লাসগুলো আছে সেখানে আমরা আলোচনা করছিলাম। তো এখন সোনার তরী কবিতার যদি প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করি, তার আগে আমি একটু বলে নিই যে সোনার তরী কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য একটি কবিতা, এবং সোনার তরী একটি রূপক কবিতা। আমরা জানি যে
আমাদের মানব জীবনে মৃত্যু অবধারিত এবং মৃত্যুই জীবনের শেষ। কিন্তু মনে রাখতে হবে যে কীর্তিমানের মৃত্যু নেই, অথবা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এই প্রবাদ বাক্য যে রয়েছে, কীর্তিমানের মৃত্যু নেই অথবা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, সেই প্রবাদ বাক্য দুটির নির্যাসটুকু আলোচনা করার জন্যই কবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতাটি সুন্দরভাবে বৈচিত্র্যপূর্ণ কবিতাটিকে বিচিত্রতা দান করেছেন। যেমন সোনার তরী বলতে এখানে মহাকালের প্রতীক বলা হয়। যেমন আমরা বলছি যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ যে কোনো মুহূর্তে মৃত্যু, যে কোনো মুহূর্তে মহাকাল যে কোনো সময় এসে আমার সামনে উপস্থিত হতে পারে। তো আমি হয়তো থাকবো না, কিন্তু আমার সৃষ্টিকর্ম, আমার যা কিছু অর্জন রয়েছে সেই অর্জন পৃথিবীতে থেকে যাবে। সোনার তরী আমাকে অর্থাৎ আমাকে সোনার তরীতে রাখার ঠাঁই দিবে না, কিন্তু আমার যে সৃষ্টিকর্ম রয়েছে সেটা সম্পূর্ণ এই সোনার তরীতে বোঝাই করা থাকবে। অর্থাৎ আমার সৃষ্টিকর্ম বোঝাই করা থাকবে এবং সৃষ্টির মাঝেই তখন আমি বিরাজমান থাকব। তো এই মহাকাল, এই যে পৃথিবীর মধ্যে মানুষের যে ঘূর্ণায়মান আবর্ত, এই আবর্ত মানটাই বোঝানোর জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতাটি সুন্দরভাবে আমাদের হাতে বা আমরা অনুধাবন করতে পারছি। এরপরে পরবর্তী কবিতা আমরা দেখছি যে বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের। আমরা বুঝতে পারছি কবি কাজী নজরুল ইসলামকে আমরা জানি যে বিদ্রোহী কবি বলা হয় এবং বাংলাদেশের জাতীয় কবি বলা হয়। তো কাজী নজরুল ইসলাম একেবারেই ঘোরের মধ্যে, কবি কাজী নজরুল ইসলাম তার বন্ধুর বাসা কলকাতার তালতলা লেনে একটা রাত্রি যাপন করেছিলেন। সেই রাত্রিতে ঘোরের মধ্যে, একেবারেই ঘোরের মধ্যে, ঘুম আসে নাই, সেই নির্ঘুম রাত্রিতে বিদ্রোহী কবিতাটা লিখেছেন। আমরা জানি যে বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট তৎকালীন যে ব্রিটিশ শাসনামল, তখনকার দিনের যে ঔপনিবেশের শাসন ব্যবস্থা, সেটার বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলাম আমিত্ব ভাবটাকে এখানে ফুটাতে চেয়েছেন। আমার মাঝেই সবকিছু, আমার মধ্যেই ধ্বংস রয়েছে, আমার মাঝেই স্থিতি রয়েছে, আমার মাঝেই সৃষ্টি রয়েছে। তাহলে ধ্বংস, সৃষ্টি, স্থিতি, তিনটা বিষয়বস্তুকেই আমিত্বর মধ্যে, অহংবোধের মধ্যে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতায় ফুটাতে চেয়েছেন। উনি বলেছেন যে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। অর্থাৎ আমি সেই দিনে শান্ত হব যেদিন আর কোনোদিন অনাচার হবে না, অনাসৃষ্টি হবে না, কোথাও অন্যায় হবে না। সেই যতদিন এই অন্যায় থাকবে ততদিন পর্যন্ত আমার হাতে তরবারি থাকবে। আমি চেঙ্গিস খান কখনো হব, আমি হব দুর্বার, আমি কখনো হব টর্পেডো, আমি কখনো হব ভীম ভাসমান মাইন। এই যে কবির মধ্যে যে অহংবোধ, আমিত্ববোধ, এই আমি হওয়াটাই যত সব অন্যায়ের বিরুদ্ধে মূল অস্ত্র। তাদেরকে সকল অস্ত্রকে বা সকল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা অথবা আগ্রাসী মনোভাব অথবা এক দেশ আরেক দেশকে যে আক্রমণ করে সেই আক্রমণাত্মক তার মনোভাবটাকে ধ্বংস করার, নস্যাৎ করার জন্য যে মূল হাতিয়ারটা, সেই হাতিয়ারটাই আমিত্ববোধ। এই আমিত্ববোধটাকে আরো বেশি জাগ্রত করার জন্য কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লিখেছেন। এবং আমরা জানি যে বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। আমরা জানি যে বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম যখন প্রকাশ করেছিলেন
সাপ্তাহিক বিজলি নামে একটি পত্রিকা ছিল। সেই সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম, অর্থাৎ যেদিন লিখেছিলেন তার পরের দিনেই বিজলি পত্রিকার সম্পাদক এই কবিতাটি ছাপানোর জন্য নিয়ে গিয়েছিলেন। এবং আমরা জানি যে পরবর্তী যে বিদ্রোহ, দ্রোহ চেতনা, অথবা আমরা জানি যে বিভিন্ন ধরনের যুদ্ধ, 71-এর যুদ্ধ প্রায় সকল যোদ্ধাদেরকে, সকল মানুষকে অনুপ্রাণিত করেছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনে। এই কারণে বিদ্রোহী কবিতাটির তাৎপর্য আমাদের বাঙালি চেতনায় বা বাঙালির জাতীয়তা জীবনে অপরিসীম। পরবর্তী কবিতা আমরা দেখেছি যে প্রতিদান। প্রতিদান কবিতাটির কবি পল্লী কবি জসিমউদ্দিন। আমি একটু জসিমউদ্দিন নামটা আরেকবার ভালো করে লেখার চেষ্টা করি, কারণ কবিরা জসিমউদ্দিন, আমি নামটা লেখার কারণটা হচ্ছে যে অনেকেই উদ্দিন বানানটা দয় দয় যুক্ত দীর্ঘিকার দন্তন্য লিখে, কিন্তু মনে রাখতে হবে যে জসিমউদ্দিন লিখেছেন দয় হসন্ত দয় দীর্ঘিকার দন্তন্য। অতএব যখন কোনো একটা নাম প্রচলিত হয়ে যায়, অশুদ্ধ হলেও সেটা প্রচলিত যখন হয়ে যায় তখন ওটাকেই শুদ্ধ করে মনে রাখতে হবে। যাই হোক, আমরা প্রতিদান কবিতার কবি পল্লী কবি জসিমউদ্দিন। আমরা জানি যে প্রতিদান শব্দের যদি আমরা একটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, প্রতিদান শব্দটি প্রতি এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে বিরুদ্ধ। বিরুদ্ধ দান, সেটা হচ্ছে প্রতিদান, অর্থাৎ দানের বিপরীত। দানের বিপরীত হচ্ছে প্রতিদান, দানের অনুরূপ নয়, দানের প্রতিরূপ। অর্থাৎ তুমি আমাকে ঘৃণা করেছো, তাই বলে আমিও যদি তোমাকে ঘৃণা করি তাহলে সমান সমান হয়ে গেল। তুমি আমাকে ঘৃণা করেছো, আমি তোমাকে ভালোবেসেছি। এই যে ঘৃণা করার বিপরীত রূপটা হচ্ছে ভালোবাসা, সেটাই প্রতিদান কবিতার মূল বিষয়বস্তু। অর্থাৎ কবিতায় বলা হচ্ছে, আমারে ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। অর্থাৎ আমার যে ঘর ভেঙেছে, আমি তার ঘর বাঁধার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। এই যে কবিতার প্রেক্ষাপট, যে আমার 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 যে সব কিছুই ধ্বংস করেছে, আমার যে সব কিছুই একবারে জলাঞ্জলিতে মানে জলে ভাসিয়ে দিয়েছে, আমি তারই ঘর বাঁধার জন্য আমি অধীর আগ্রহে আছি। যাই হোক, প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থের একটি কবিতা। এরপরে রয়েছে কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা সুচেতনা। সুচেতনা সুচেতনা কবিতাটি কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত হয়েছে। এবং বনলতা সেন কাব্যগ্রন্থটি 1942 সালে প্রকাশিত হয়েছিল। আমরা জানি যে সু মানে সুন্দর, আর চেতনা চেতন মন। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা চলাফেরা করি অথবা যেভাবে থাকি না কেন, আমাদের তিনটা সত্তা কাজ করে: চেতন, অবচেতন আর অচেতন। অচেতনের তো কোনো সত্তা নেই, তাই তো অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস। ঠিক আছে? তো অতএব অচেতন নয়, মানুষের দুটো সত্তা নিয়ে মানুষ এগিয়ে যায়। একটা হচ্ছে অবচেতন মনে, আর একটা হচ্ছে চেতন মনে। চেতন মনে মানুষ বেশিক্ষণ থাকতে পারে না, মানুষ থাকে অবচেতন মনে। অর্থাৎ আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি, তখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে প্রত্যেকটা পা যখন আমি একটা পা ফেলার পর আরেকটা পা যখন আমি ফেলি, যখন এগিয়ে যাই, তখন কিন্তু আমরা শুধু পায়ে হিসাব করি না যে 1 পা 2 পা 3 পা। আমরা হাঁটার সময় ঠিকই হাঁটি, কিন্তু মনটা থাকে অন্যদিকে, হেথা নয় অন্য কোথাও, অথচ আমি হাঁটতে আছি। অথবা আমি মোটরসাইকেল চালাচ্ছি বা কোনো সাইকেল চালাচ্ছি, ড্রাইভ করছি, আমি আমার মতো করে যাচ্ছি। মানুষকে আবার হর্ন দিয়ে অথবা সাইকেলে বেল দিয়ে সরিয়ে দিচ্ছি,
কিন্তু আমার চিন্তাটা অন্য জায়গায়। এটাই হচ্ছে অবচেতন মন। ইংরেজিতে বলা হয় সুরিয়ালিজম। যাই হোক, তো এই চেতন, আমাদের যে চেতন মনটা আছে, সেই চেতন মনটা যদি আমার কাছে স্থিরভাবে থাকে, তাহলে কখনো আমরা মানুষকে খুন করতে পারি না। ঠিক আছে, আমরা তখন পুরোপুরি মানুষ হয়ে উঠি। তো এখানে চেতনটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার নামটাই হচ্ছে সুচেতনা। কবি জীবনানন্দ দাশ যে উনি বলেছেন যে মানুষের যদি চেতনাটাকে আরো সুন্দরভাবে, আরো আরো সুললিতভাবে, আরো ভালোভাবে উপস্থাপন করা যায়, তাহলে মানুষের চেতন মনটাকে যদি আরো গ্রো, অর্থাৎ আরো বেশিভাবে বাড়ানো যায়, তাহলে মানুষ হানাহানি করবে না, হিংসাত্মক মনোভাব থাকবে না। অর্থাৎ মানুষের মানুষের যে ভেদাভেদ, মানুষের মানুষের যে জাত্যভিমান, সেই জাত্যভিমান আর থাকবে না। অবশেষে একদিন এই মানুষের চেতন মনটা আরো যখন বেড়ে উঠবে, তখন দেশে শান্তি বয়ে আসবে, দেশে নিশ্চয়ই আরো সুবাতাস বইবে, এবং ভোরের দিকে আবার সূর্য উঠে নতুন দিন শুরু হবে। এটাই ছিল সুচেতনা কবিতার মূল বিষয়বস্তু। তারপরে আমরা জানি যে তাহারই পরে মনে, কবি সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতাটি নাটকীয়তা রয়েছে, কবিতাটিতে রয়েছে সংলাপ ধর্মী একটি কবিতা, এবং সর্বশেষ আমরা জানি যে যদি এলিজি বলি, অর্থাৎ শোক কবিতা যদি বলি, তাহলে অমূলক বলা হবে না। তাহারই পরিমাণে কবিতা কবি সুফিয়া কামাল তার প্রথম জীবনের স্বামী, অর্থাৎ প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে আকস্মিক, অর্থাৎ অকাল মৃত্যু বা অকাল প্রয়াণ তার হয়েছিল। এই অকাল প্রয়াণে, তার প্রথম স্বামীর অকাল প্রয়াণে কবি উদাসীন হয়ে পড়ছিল, কবি উন্মাদ হয়ে গেছিল। এই উন্মাদনার কারণে কবি সুফিয়া কামাল পরবর্তীতে কামাল হোসেনকে বিয়ে করেছিলেন। যাই হোক, এই সুফিয়া কামাল তার প্রথম জীবনের স্বামীকে কিছুতেই ভুলতে পারেননি। বসন্ত এসেছিল, প্রতিটা বসন্তে তার স্বামীকে নিয়ে যে ফাগুনকে, অর্থাৎ বসন্তকে বরণ করার যে উৎসবমুখর পরিবেশ, এবং উৎসবমুখর পরিবেশে ফুলের ডালা নিয়ে এবং বিভিন্ন ধরনের সাজগোজ করে, সেই সময় রঙিন যে আবহ একটা তৈরি হয় ফাগুন মাসে, ফাগুনের প্রথম দিনে, সেই আবহে কবি ফাগুনকে বরণ করার বা বসন্তকে বরণ করে নেওয়ার যে বন্দনা গাইতেন, প্রতি বছরে স্তুতি করতেন বসন্তের, এই তাহারই পরিমাণে কবিতার প্রথম দিকে কবি এমন উদাসীন হয়েছিলেন যে উনি বুঝতেই পারেননি যে বসন্ত এসে গেছে এবং বসন্তকে বরণ করে নিতে হবে। তার জন্য কবির যে অন্তঃসত্ত্বা রয়েছে, অর্থাৎ কবি ভক্ত রয়েছে, সেই কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছেন যে হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ পৃথিবীতে ফাগুন এসে গেছে, তুমি কেন নীরব, তুমি সরব হয়ে ওঠো, তুমি বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কবিতা রচনা করো, বন্দনা গাও, তার স্তুতি গাও। কিন্তু কবি বলছেন আমি তো দেখতে পাইনি। অর্থাৎ কি দেখতে পাননি উনি? শীত ঋতুকে। নেপথ্যে, মনে রাখতে হবে, নেপথ্যে বোঝাতে চেয়েছেন সৈয়দ নেহাল হোসেনকে, তার প্রথম স্বামীকে। কিন্তু কবিতায় আমরা দেখব যে বসন্তে তিনি স্মরণ করতেছেন শীত ঋতুকে। সেই জন্য এখানে শেষ দিকে বলছেন কোয়েলি উত্তরি তোলে বাঘের সন্ন্যাসী, অর্থাৎ শীত যদি একবার চলে যায়, শীত আর ফিরে আসে না। এই যে শীত চলে যাওয়াটা, অর্থাৎ তার স্বামী যে চলে গেছে, তার ফিরে আসে না, সেই শীতের সাথে, শীত ঋতুর সাথে তার স্বামীর চলে যাওয়াটা একটা অবিচ্ছেদ্যভাবে যে যাওয়াটাকে এখানে ফুটানোর চেষ্টা করেছেন। আমরা চলে আসছি পরবর্তী কবিতা, পদ্মা। পদ্মা কবিতাটি কবি ফররুখ আহমেদের, ইসলামী পুনরুজ্জীবনের কবি ফররুখ আহমদ। পদ্মা কবিতাটি একটি সনেট ধর্মী কবিতা, এবং
আহ, পদ্মা কবিতাটি কাফেলা কাব্যগ্রন্থের কাফেলা কাব্যগ্রন্থটি সনেট জাতীয় একটা কাব্যগ্রন্থ এবং 1980 সালে প্রকাশিত হয়েছিল। এই পদ্মা কবিতাটি কাফেলা কাব্যগ্রন্থের একটি কবিতা এবং কাফেলা কাব্যগ্রন্থটিতে মোট 7টি কবিতা রয়েছে এবং 7টি সনেট, এবং এই 7টি সনেটের মধ্যে 5 নম্বর সনেটের নাম হচ্ছে পদ্মা। 7 নম্বর সনেটের নাম হচ্ছে পদ্মা। তো এই পদ্মা কবিতায় আমরা দেখেছি যে কবি ফররুখ আহমদ বাংলাদেশের যে পদ্মা বা আমাদের 13শত নদীর যে ভয়াবহ রূপ আবার স্নিগ্ধ রূপ দুটোই রয়েছে। এক পাশে যেমন মানুষ চাষাবাদ করে নদী থেকে বিভিন্নভাবে চাষাবাদ করে হোক বা বিভিন্ন বা মাছ সংগ্রহ করে হোক বা বিভিন্নভাবেই উপকৃত হয়। আবার কোনো এক সময় যখন নদীগুলো প্রচণ্ড বেগে প্রবাহিত হয় বা যখন ভাদ্র মাসে যখন বিভিন্ন ধরনের নদীগুলো যখন উছলে যায় পানিটা, তখন ভাঙন দেখা দেয় বিভিন্ন জায়গায়। অর্থাৎ আমরা জানি গানও রয়েছে যে ও নদীর একটি কথা শুধাই শুধু তোমারে, ঠিক আছে? আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গানটাতে জানি যে একুল ছেড়ে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগে কি করো। আছে এরকম যে সর্বশান্ত হয়ে যায় কেউ নদীর কারণে, কেউ আবার নদীর কারণে লাভবান হয়। আমরা জানি যে নদীর কারণে যারা লাভবান হয় তাদেরকে নদী পায়স্তি বলা হয়, আর যারা সর্বশান্ত হয়ে যায় তাদেরকে শিকস্তি বলা হয়। যাই হোক, পদ্মা কবিতায় ফররুখ আহমেদ বলতে চেয়েছেন যে পদ্মা এত উচ্ছল, পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী, এত উচ্ছল, এত প্রবাহিত হয়, এত খরস্রোতা, যে এই খরস্রোতা নদী দেখে যে যারা বিভিন্ন সমুদ্রে যারা জলদস্যু, যারা পাইরেটস, যারা হারমান, তারাও যখন এই পদ্মা নদীতে এসে দস্যুবৃত্তি করার জন্য আসে, তখন পদ্মার এই উদ্দাম স্রোত দেখে, খরস্রোতা দেখে তারাও ভীত হয়ে যায়, তাদেরও যে অন্তরাত্মা রয়েছে সেটা কেঁপে ওঠে। তো এই পদ্মায় আমরা দেখেছি যে অজস্র মানুষের বিভিন্নভাবে ক্ষতি হয়। আবার এই পদ্মা থেকে পদ্মার পানিটা উছলে গিয়ে বিভিন্ন জায়গায় যখন পলি পড়ে জমিগুলোকে উর্বর করে, তখন এই পদ্মাতেই আবার মানুষ উপকৃত হয়। তো এই জন্য বলছেন যে যতই পদ্মার জন্য দু একজন মানুষের যতই ক্ষতি হোক না কেন, কিন্তু উপকারের পরিমাণটা তার অনেক বেশি। যাই হোক, এর পরবর্তী কবিতা হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতার কবি সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা কিশোর কবি বলে জানি, এবং তিনি ক্ষণজন্মা কবিদের মধ্যে অন্যতম। 18 বছর বয়স কবিতার কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সেই উনি তার অকাল প্রয়াণ হয়। সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1947 সালে মারা গিয়েছিলেন। এবং সুকান্ত ভট্টাচার্য মার্ক্সবাদী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে উনি ফেসি বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন এবং ফেসি বিরোধী আন্দোলনের জন্য তিনি একটি মুখপত্র হিসেবে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছিলেন। সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে আকাল। এবং এই 18 বছর বয়স কবিতাটি কবির ছাড়পত্র কাব্যগ্রন্থের একটি কবিতা। 18 বছর বয়স হচ্ছে, যদি আমরা 70 বছর, যদি আমরা বর্তমানে যে মানুষের গড়ায়ু যদি আমরা 70 বছর ধরে থাকি, তাহলে 70 বছর বয়সের যদি স্ট্যান্ডার্ড যদি একটা মান ধরি আমরা, যে কোন বয়সটা সব থেকে উদ্দীপনাপূর্ণ বয়স, তারপরে উচ্ছলপূর্ণ একটি বয়স, অথবা এগিয়ে যাওয়ার একটি বয়স, তাহলে সেই বয়সটির নাম হচ্ছে 18। কারণ 18 বছর বয়সেই আমরা যত সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার দুরন্তপনা বা
দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার অদম্য একটি বয়সের নাম হচ্ছে 18 বছর বয়স। তো কবি সুকান্ত ভট্টাচার্য এখানে বলতে চেয়েছেন যে যদি একটি জাতির প্রত্যেকটা মানুষের জীবনে এই 18-র উদ্দাম বয়সটি যদি বা 18-র যে চলে এগিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছে, অদম্য যে মনোভাব, সেই মনোভাবনাটা যদি প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের বয়সে যদি আহ, যদি যদি বিদ্যমান থাকে, তাহলে দেশে একদিন শান্তি বয়ে আসবেই। এই কারণে উনি কামনা করেছেন এ দেশের বুকে 18 আসুক নেমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেক কথা হলো। যেহেতু 8টা কবিতার সারাংশ আমি বলার চেষ্টা করেছি, আরও 4টা কবিতা থেকে গেল। পরবর্তী ওই 4টা কবিতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আমরা আরও কবিতা বাকি যে 4টা রয়েছে সেই 4টা কবিতার পুরো বিষয়বস্তু সম্পর্কে পরবর্তী ক্লাসে আরও উপস্থাপন করব। এবং এই যে কবিতাগুলো যদি কারো প্রশ্ন থাকতেই পারে, কারণ আমি যেহেতু এক নজরে বললাম, তারপরেও একটা জিনিস মনে রাখতে হবে যে এই 12টা কবিতায় ক্লাস এক এক করে ক্লাস নেওয়া হয়েছে পূর্বের ক্লাসগুলোতে। তো আমার মনে হচ্ছে যে বাংলা ক্লাসগুলো যদি এগুলো আমি এক নজরে যদি বোঝা না যায়, তাহলে পূর্বের ক্লাসগুলো তোমরা অনুধাবন করার চেষ্টা করবা, দেখার চেষ্টা করবা, তাহলে আরও হয়তো উপকৃত হবে। আর যদি কোনো প্রশ্ন থেকেই থাকে তাহলে তোমরা ওখানে নক করতে পারো কমেন্টসে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো।